প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মুহূর্তে আলোচনা করতে যাচ্ছি ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন। আর আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা যেভাবে সাজিয়েছি তা হচ্ছে, প্রথমেই আমাদের প্রাথমিক আলোচনা, ন্যারেশন সম্পর্কিত প্রাথমিক আলোচনা। দ্বিতীয় ধাপে রয়েছে ন্যারেশন পরিবর্তনের নিয়মগুলো। তৃতীয় ধাপে রয়েছে বেসিক ফ্যাক্টস বা কিছু মৌলিক বিষয় ন্যারেশন পরিবর্তনের। চতুর্থ ধাপে রয়েছে অনুশীলনের জন্য কিছু উদাহরণ, এবং পঞ্চম ধাপে রয়েছে তোমাদের জন্য বাড়ির কাজ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। প্রথমে আমরা ন্যারেশন সম্পর্কে প্রাথমিক কিছু বিষয় জেনে নিই। ন্যারেশন কাকে বলে? সাধারণত বক্তার বক্তব্যকেই ন্যারেশন বা স্পিচ বলে অভিহিত করা হয়। যেমন একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করা যাক। নাজমুল সেড টু নিপা, ইউ আর ভেরি পোলাইট। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি ন্যারেশন, অর্থাৎ সোজা কথায় এক কথায় বলতে গেলে বক্তার বক্তব্যই হচ্ছে ন্যারেশন। আর ন্যারেশনকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি, যা সরাসরি বলা হয়। আরেকটি হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, পরোক্ষ উক্তি, যা বক্তার অনুপস্থিতিতে বলা হয়। তো আমরা একটি উদাহরণ দেখে ব্যাপারটাকে আরেকটু পরিচ্ছন্ন ধারণা নিয়ে নিই। কামাল said to me, I am a student. Direct narration. Indirect narration. Kamal told me that he was a student. তো আমরা সামনের দিকে এগিয়ে যাই আমাদের আলোচনার। আমাদের যে ডাইরেক্ট ন্যারেশন রয়েছে এর আবার দুটো অংশ রয়েছে। যেমন প্রথম অংশটি হচ্ছে কমার বাহিরের অংশ, এবং পরের অংশটি হচ্ছে কমার ভিতরের অংশ। কমার বাহিরের অংশটা হচ্ছে দ্য ম্যান said to me, আর কমার ভেতরের অংশটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম। এই কমার বাহিরের অংশ এবং কমার ভিতরের অংশ, এই দুটি অংশের আবার পৃথক পৃথক নাম রয়েছে। কমার বাহিরের অংশকে বলা হয় রিপোর্টিং স্পিচ, এবং কমার ভিতরের অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ। সুতরাং আমাদের প্রদত্ত বাক্যে দ্য ম্যান সেড টু মি হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর হোয়াট ইজ ইউর নেম হচ্ছে রিপোর্টেড স্পিচ। আরেকটি ব্যাপার মনে রাখতে হবে, দ্য ম্যান সেড টু মি এটা আমাদের রিপোর্টিং স্পিচ হলেও আমাদের এই যে সেইড অংশটি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমরা অনেক ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে এই কমার বাহিরের পুরো অংশটিকে তারা রিপোর্টিং ভার্ব বলেন। মূলত রিপোর্টিং ভার্ব হচ্ছে এই অংশটুকু, সেইড। এই সেইড শব্দটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং এই কমার বাহিরের পুরো অংশটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আশা করি বুঝতে পেরেছ। আমরা এবার পরবর্তী অংশে চলে যাচ্ছি। এখানে আমরা প্রথমে দেখে নিব যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন বলতে কি বোঝায়। মূলত কমার ভিতরের বাক্যটা যখন অ্যাসার্টিভ হয়, ওই ন্যারেশনটাকেই বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। তো আমরা একটু উদাহরণের মাধ্যমে একটু ব্যাপারটাকে ধারণা নিয়ে নিই। সাকিব said to লিটন, উই মাস্ট উইন দ্য ম্যাচ। এভাবে তিনটি বাক্য দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তিনটি বাক্যের ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটি রয়েছে সেই বাক্যটি অ্যাসার্টিভ। সুতরাং এই বাক্যগুলোকে আমরা বলতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। এবার আমরা জেনে নিই যে আমাদের পরিবর্তন করার প্রক্রিয়াগুলো কি কি। এখানে আমরা প্রথমেই স্ক্রিনে একটি বাক্য দেখতে পাচ্ছি, রাজু said to মিনা, আই অ্যাম থিঙ্কিং নাও। রাজু মিনাকে বলছে আমি চিন্তা করছি। আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট রাজু চোখের মণিগুলোকে উল্টে পাল্টে চিন্তা করে যাচ্ছে। আমরা দেখি যে এই ডাইরেক্ট ন্যারেশনটির ইনডাইরেক্ট ন্যারেশন কি হয়। রাজু টোল্ড মিনা দ্যাট হি ওয়াজ থিঙ্কিং দেন। তাহলে কোথায় কোথায় পরিবর্তন করলাম আমরা সেটাকে একটু জেনে নেই। প্রথমে সেড টুর পরিবর্তে টোল্ড, তারপর রয়েছে কমার পরিবর্তে দ্যাট, এরপর আই ফার্স্ট পার্সনের পরিবর্তে হি থার্ড পার্সন হয়েছে, এম শব্দটির পরিবর্তে হয়েছে ওয়াজ, এবং সবশেষে নাও শব্দটির পরিবর্তে দেন। তাহলে ন্যারেশনে 5 প্রকারের পরিবর্তন হতে পারে। আর পরিবর্তনগুলো হলো চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব, এই যে সেড টু রিপোর্টিং ভার্ব, তার পরিবর্তে টোল্ড হয়েছে। দ্বিতীয় পরিবর্তনটি হচ্ছে চেঞ্জ অফ ইনভার্টেড কমা, এখানে কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করেছি। তৃতীয় পরিবর্তনটি হচ্ছে চেঞ্জ অফ পার্সন, ফার্স্ট পার্সন থেকে এখানে থার্ড পার্সনে পরিবর্তিত হয়েছে। চতুর্থ পরিবর্তনটি হচ্ছে চেঞ্জ অফ টেন্স, এই যে আমরা এম প্রেজেন্ট টেন্স ছিল এটাকে আমরা পাস্টে রূপান্তর করেছি। এবং পঞ্চম পরিবর্তনটি হচ্ছে চেঞ্জ অফ স্পেশাল ওয়ার্ড, এই যে বিশেষ একটি শব্দের পরিবর্তন। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই পরিবর্তনগুলোকে ধাপে ধাপে পর্যায়ক্রমে আলোচনা করব। আমাদের প্রথম পরিবর্তনটি হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন।
এখানে চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা যেই পরিবর্তনগুলো করে থাকি এখানে তিনটি ছকের মাধ্যমে এটা দেখানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট ন্যারেশনে সে থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে সেই বসবে, আবার ডাইরেক্ট ন্যারেশনে সে টু থাকলে টেল বসবে ইনডাইরেক্ট ন্যারেশনে। একইভাবে সেট থাকলে সেইড, সেট টু থাকলে টোল্ড, সেইজ থাকলে সেইজ, সেইজ টু থাকলে টেলস। একটা জিনিস লক্ষণীয়, সে, সেইড, সেইজ যা আছে তাই বসে, কিন্তু যখনই সাথে টু বসে তখন হয়ে যায় টেল, পাস্টে হলে টোল্ড, আর ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকলে টেলস। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এখন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি সম্পর্কে ধারণা নিয়ে নিই। যেমন এখানে রয়েছে সে, সের পরিবর্তে এখানে পরিবর্তিত হয়ে সে বসেছে, কিন্তু এখানে সেইডের সাথে টু থাকার কারণে হয়েছে টোল্ড। আবার এখানে আছে সেইজ, সেইজের পরিবর্তে সেইজই বসেছে, এবং সবশেষে দেখো সেইজ টু এর পরিবর্তে বসেছে টেলস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোথাও বুঝতে প্রবলেম হলে চাইলে ভিডিওটি পোস্ট করে নিতে পারো কিংবা স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করে নিতে পারো। আমরা এবার আমাদের দ্বিতীয় পরিবর্তনের দিকে চলে যাচ্ছি। আমাদের দ্বিতীয় পরিবর্তনটি ছিল চেঞ্জ অফ ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তন। এখানে আমরা ইনভার্ট কমার পরিবর্তে যা বসাবো তা হচ্ছে দ্যাট। সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। একটি উদাহরণ দিয়ে দেখানো যাক। দে সে টু, দে সে দ্যাট, দে সে কানন ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে আমরা কমার পরিবর্তে দেখতে পাচ্ছি দ্যাট বসেছে। আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা দেখি, উই সে টু মিনা রাতুল ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে আমরা এই যে ইনডাইরেক্ট নেশনে কমার পরিবর্তে দ্যাট দেখতে পাচ্ছি। এবার চলে যাচ্ছি আমরা আমাদের তৃতীয় পরিবর্তন। নিশ্চয়ই তোমাদের মনে আছে 3 নম্বর পরিবর্তনটি পার্সন চেঞ্জ, পার্সন পরিবর্তন। এবং অধিকাংশ শিক্ষার্থী ন্যারেশন পরিবর্তন করতে গিয়ে এই অপশনটিতে বেশ ভুল করে। সুতরাং আমাদেরকে এই অপশনটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। কমার ভেতরে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে কমার বাহিরের সাবজেক্টকে বোঝায়, কমার ভিতরে সেকেন্ড পার্সন থাকলে কমার বাহিরের অবজেক্টকে বোঝায়, এবং কমার ভিতরে থার্ড পার্সন থাকলে তার কোনো পরিবর্তন হয় না। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখে নিই। মিনা সেড টু জিতু, ইনভার্টেড কমার ভিতরে আমরা দেখতে পাচ্ছি লাল ও নীল কালি দিয়ে দুই ধরনের পার্সনকে দেখানো হয়েছে। লাল কালি দিয়ে ফার্স্ট পার্সনকে দেখানো হয়েছে। এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোই হচ্ছে ফার্স্ট পার্সন। কমার ভেতরে ফার্স্ট পার্সন থাকলে সেটা কমার বাইরের সাবজেক্ট মিনাকে বুঝাবে। এবং এখানে নীল কালি দিয়ে দুটো শব্দকে নির্দেশ করা হয়েছে। এই দুটো শব্দ হচ্ছে সেকেন্ড পার্সন, আর কমার ভিতরে সেকেন্ড পার্সন থাকলে সেটা কমার বাইরের অবজেক্টকে বুঝাবে। আশা করি বুঝতে পেরেছ। আরেকটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি সম্পর্কে আমরা পরিচ্ছন্ন ধারণা নেওয়ার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি সাকিব সেড টু হিজ সিস্টার আই নিড ইউর হেল্প। তাহলে এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউর শব্দটি হচ্ছে সেকেন্ড পার্সন। আই দিয়ে সাকিবকে বোঝানো হয়েছে, এবং সাকিবের পরিবর্তে আমরা 3টি প্রোনাউন ব্যবহার করতে পারি, হি, হিম, হিজ। সাবজেক্টিভ, সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ। সুতরাং এখানে আমাদের অর্থ অনুসারে আমরা মিলিয়ে নিই। আমরা চাইলে কেস, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস কিংবা পজিটিভ কেস এই ব্যাকরণের সূত্র ধরেও করতে পারি, কিংবা অর্থ অনুসারেও করতে পারি। তাহলে আমরা অর্থ অনুসারে দেখি যে হি নিড, হিম নিড অথবা হিজ নিড, কোন প্রোনাউনটা এখানে নিড শব্দটির সাথে অ্যাডজাস্ট করছে, আমরা সেই শব্দটিকেই ব্যবহার করব। আবার ইউর শব্দটির পরিবর্তে 2টি প্রোনাউন ব্যবহার করা যায়। ইউর দিয়ে যেহেতু সিস্টার, তার বোনকে বোঝানো হয়েছে, সুতরাং বোনের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি শি অথবা হার। তাহলে এটা হচ্ছে সাবজেক্টিভ আর এটা হচ্ছে পজিটিভ বা অবজেক্টিভ। তাহলে নিড শি হেল্প নাকি নিড হার হেল্প, কোন প্রোনাউনটি মানাচ্ছে এখানে, আমরা সেই সব প্রোনাউনটিকেই ব্যবহার করব। সুতরাং তোমাদের উত্তর দাঁড়াচ্ছে সাকিব টোল্ড হিজ সিস্টার দ্যাট হি নিডেড হার হেল্প। এই যে এখানে আই এর পরিবর্তে হি বসেছে এবং ইউর শব্দটির পরিবর্তে হার বসেছে। আশা করি তোমরা পার্সন চেঞ্জের বিষয়টি বুঝতে পেরেছ। আমরা এবার পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমাদের 4 নম্বর পরিবর্তন। নিশ্চয়ই মনে আছে 4 নম্বর টেন্সের পরিবর্তন। আর টেন্স পরিবর্তন করতে গিয়ে আমরা একটি ছকের মাধ্যমে দেখি যে ডাইরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইনডাইরেক্ট ন্যারেশনে হবে পাস্ট ইনডিফিনিট। একইভাবে ডাইরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ইনডাইরেক্ট ন্যারেশনে হবে পাস্ট কন্টিনিউয়াস। সুতরাং এভাবেই প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটি পোস্ট করে আমরা খাতায় তুলে নিতে পারি। টেন্সটাকে বোঝার জন্য আরেকটি সহজ উপায় রয়েছে।
সেটি হচ্ছে ডাইরেক্ট নারেশন যদি V1 মানে ভার্বের বেস ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে আমরা ইনডাইরেক্ট নারেশনে V2 বা ভার্বের পাস্ট ফর্ম লিখতে পারি। আবার ডাইরেক্ট নারেশনে V2 থাকলে ইনডাইরেক্ট নারেশনে V3 হচ্ছে, তবে V3 আগে অবশ্যই হ্যাড বসাতে হবে। একইভাবে am is are থাকলে was were থাকলে had been, shall will থাকলে would, can could, may might এবং should would could might এইগুলো থাকলে তাদের সাধারণত কোনো চেঞ্জ হয় না, এরা যা আছে তাই বসে। এই হচ্ছে আমাদের সহজতম পদ্ধতিতে টেন্স পরিবর্তনের একটি ফর্মুলা। আমরা আমাদের 5 নং পরিবর্তনে চলে যাচ্ছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের 5 নং পরিবর্তন ছিল স্পেশাল ওয়ার্ড পরিবর্তন। তাহলে এখানে স্পেশাল ওয়ার্ড হিসেবে আমরা দেখতে পাচ্ছি অ্যাগো থাকলে বিফোর, একইভাবে টুডে, দ্যাট ডে, হিয়ার থাকলে দেয়ার, হেন্স থাকলে দেন্স, হিদার দিদার, নাও থাকলে দেন। এভাবে তোমরা স্ক্রিনশট দিয়ে চাইলে তুলে নিতে পারো। আমাদের আরও কিছু স্পেশাল ওয়ার্ড রয়েছে, ইট থাকলে দ্যাট, দিস থাকলে দ্যাট ডে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা হচ্ছে আমাদের 5 নং পরিবর্তন। এবার আমরা কিছু মৌলিক বিষয় নিয়ে, ন্যারেশনের কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। আর প্রথম মৌলিক বিষয়টি হচ্ছে বেসিক ফ্যাক্ট 1 হচ্ছে সেন্টেন্স টাইপ, অর্থাৎ কোন ধরনের সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ হয়। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে ন্যারেশন চেঞ্জ হয় 5টি বাক্যের, কিন্তু ভয়েস চেঞ্জ হয় মাত্র 3টি বাক্যের। যেমন আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সগুলো ন্যারেশন চেঞ্জ হয় এবং এই পাশে রয়েছে ভয়েস চেঞ্জের জন্য বাক্যগুলো। এটা এই কারণেই মনে রাখতে হবে, কখনো কখনো ভয়েস পরিবর্তনের নিয়ম ও ন্যারেশন পরিবর্তনের নিয়ম জটিলতা তৈরি করে। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি, আমাদের বেসিক ফ্যাক্ট 2তে আমরা চলে যাচ্ছি। বেসিক ফ্যাক্ট 2 হচ্ছে টেন্স এবং স্পেশাল ওয়ার্ড চেঞ্জ। টেন্স ও স্পেশাল ওয়ার্ড চেঞ্জের ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে টেন্স ও স্পেশাল ওয়ার্ডে চেঞ্জ হবে, নতুবা হবে না। যেমন আমরা এখানে 3টি উদাহরণের মাধ্যমে দেখি। প্রথম বাক্যটিতে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে রয়েছে, কিন্তু দ্বিতীয় ও তৃতীয় বাক্যটিতে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট ও ফিউচারে রয়েছে। তাহলে আমাদের এখানে টেন্স হচ্ছে ক্যান এবং স্পেশাল ওয়ার্ড হচ্ছে টুডে। প্রথম বাক্যটিতে পাস্ট টেন্সে থাকার কারণে এই ক্যানটা হয়ে যাবে কুড আর টুডে হবে দ্যাট ডে, কিন্তু দ্বিতীয় ও তৃতীয় বাক্যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ও ফিউচারে থাকার কারণে ক্যান ও টুডে যা আছে তাই বসবে, এদের কোনো পরিবর্তন হবে না। আমরা উত্তরটা মিলিয়ে দেখি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা তৃতীয় বেসিক ফ্যাক্টে চলে যাচ্ছি। আমাদের তৃতীয় বেসিক ফ্যাক্টটি ছিল ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ ইনভার্ট কমার ভেতরে যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে, চিরন্তন সত্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সাধারণত কমার ভিতরে চিরন্তন সত্য, প্রবাদ বাক্য, ঐতিহাসিক সত্য, নিত্য সত্য প্রভৃতি থাকলেও টেন্সের চেঞ্জ হবে না। যেমন আমরা এখানে কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখে নিই। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি বাক্যের 3টিতেই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে। এখানে রয়েছে ইজ, এখানে 2টো ইজ রয়েছে, এখানে রয়েছে আর। আর এই 3টি বাক্য দিয়েই সাধারণত প্রবাদ বাক্য, চিরন্তন সত্য, চলমান সত্য বা ঐতিহাসিক সত্যকে বোঝানো হয়েছে, যার কারণে আমাদের রিপোর্টিং ভার্ব চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের টেন্সের পরিবর্তনগুলো হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছো। আর বুঝতে সমস্যা হলে তোমরা ভিডিওটি পজ করে কিংবা ভিডিওটি রিপিট করে আবার দেখে নিতে পারো। তো আমরা এবার পরবর্তী অংশে চলে যাচ্ছি, আমাদের বেসিক ফ্যাক্ট 4। বেসিক ফ্যাক্ট 4 অল উইল অ্যাসার্টিভ, অর্থাৎ ন্যারেশনটা যে সেন্টেন্সেই থাকুক না কেন পরিবর্তন করার পর ইনডাইরেক্ট ন্যারেশনে সেটি অ্যাসার্টিভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখানে আমরা 3টি উদাহরণ দেখছি। প্রথম বাক্যটিতে ইনভার্টেড কমার ভিতরে রয়েছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্বিতীয় বাক্যটিতে ইনভার্টেড কমার ভিতরে রয়েছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স এবং তৃতীয় বাক্যটিতে কমার ভিতরে রয়েছে একটি অপটেটিভ সেন্টেন্স। কিন্তু আমরা যখন চেঞ্জ করব, চেঞ্জ করার পর সবগুলো অ্যাসার্টিভ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে যাচ্ছি উদাহরণগুলোকে অনুশীলনের জন্য। এখানে তোমাদেরকে 5টি উদাহরণ দেওয়া হয়েছে, তোমরা কিছু কিছু জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে কোথায় কোথায় পরিবর্তন ঘটবে। আশা করি তোমরা একটু মনোযোগ দিলেই এই কাজগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে।
কোথায় সেড টুর পরিবর্তে টোল্ড হবে, সেজ টুর পরিবর্তে টেলস হবে, অথবা কোথায় সেডের পরিবর্তে শুধু সেডই বসবে, কমাগুলোর পরিবর্তে দ্যাট বসাতে হবে, পার্সন চেঞ্জ করতে হবে, টেন্স চেঞ্জ করতে হবে, এবং এই যে স্পেশাল ওয়ার্ড চেঞ্জ করতে হবে, এই ব্যাপারগুলো মাথায় রেখে তোমরা যদি সমাধান করো তাহলে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। এই পর্যায়ে ভিডিওটি পোস্ট করতে হবে তোমাদেরকে, পোস্ট করে উত্তরটি খাতায় লিখে তারপর মিলিয়ে দেখতে হবে। ধন্যবাদ, আশা করি সবাই সুন্দরভাবে সম্পন্ন করেছো। এই পর্যায়ে আমরা স্ক্রিনের নিচের অংশ উত্তরগুলোকে দেখে নিই যে আমরা কতটা সফল হয়েছি। আশা করছি সবাই সুন্দরভাবে সম্পন্ন করেছো এবং যারা মনোযোগী ছিলে তাদের মধ্য থেকে নিশ্চিতভাবেই প্রায় সকলেই সফল হয়েছ। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের একদম শেষের দিকে, হোমওয়ার্ক। অনেকক্ষণ করলাম আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নারেশন, আর এই হোমওয়ার্ক করতে গিয়ে তোমাদেরকে এখানে 12টি বাক্য দেওয়া হলো। তোমরা ভিডিওটি পোস্ট করে বাক্যগুলোকে তুলে সমাধান করার চেষ্টা করবে। আশা করি সবাই সুন্দরভাবেই সম্পন্ন করতে পারবে। এখানে একটা লক্ষণীয় বিষয় যে সেড টু, এখানেও রয়েছে সেড টু, আবার এখানে সেড টু, এখানে প্রেজেন্ট ফর্মে রয়েছে 5 নম্বরে। তো তোমাদেরকে এটা বুঝে সমাধান করার চেষ্টা করতে হবে। আর করতে গিয়ে ভুল হবে, তাতে কোনো সমস্যা নেই। তোমাদের ভুলগুলো প্রমাণ করে যে তুমি আসলে চেষ্টা করছো। যারা চেষ্টা করে তারা সফল হয়। আর সমাধান করা হয়ে গেলে তোমরা উত্তরটি মিলিয়ে দেখবে যে কতটা সফল হয়েছো। এখানে যে যে স্থানে পরিবর্তন হয়েছে সেই স্থানগুলো নিচে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ দিয়ে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপাতত অ্যাসার্টিভ সেন্টেন্সের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক দিতে পারো, কারো উপকার করতে চাইলে শেয়ার করতে পারো, আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে ইউটিউবের ইজি ইংলিশ কর্নার নামক যে চ্যানেলটি রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এই মুহূর্তের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।